নমস্কার। অপরিচিতা দ্য আনটোল্ড ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের উপন্যাস ও ছোট গল্প পাঠ করে থাকি। এই ধরনের কন্টেন্ট যদি আপনারা শুনতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেল অপরিচিতা দ্য আনটোল্ড ওয়ানকে ফলো করতে পারেন। সত্যবতীর গল্পে শুধু সত্যবতী নয়, আরও অনেকেই চায় একটু বাঁচার মতো করে বাঁচতে। সুহাস, সদু, ওরাও চায় নিজেদের জীবনটাকে বাঁচতে, কিন্তু পারবে কি? জানতে হলে শুনতে হবে আজকে সম্পূর্ণ পর্ব। আজকে আপনাদের জন্য রইল আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের ঊনবিংশতম পর্ব। নিতাইয়ের বউয়ের মুখে অন্ধকার নামে। সত্যবতীর খবরটা শুনে অবধি একটা আশা ছিল, কিছুদিনের মতন অন্তত ওই চক্ষুশুলটা চোখ ছাড়া হবে। আর সেই অবসরে ভাবিনি সত্যবতীর স্বামী পুত্তুরকে নেমন্তন্ন আমন্ত্রণের ছলে মাখিয়ে খাইয়ে বেশ বশ করে ফেলবে, আর তার বরকে তাক লাগিয়ে দেবে। তা না, এই বার্তা বাসায় বসে আতুর তোলাবেন। ক্রুদ্ধ কণ্ঠে বলে ওঠে ভাবিনি। তা বেড়াবর তাতেই রাজি তো? মা বাপের মুখে চুনকালি দিয়ে বউ আপনি স্বাধীন হয়ে বেটা বেটি বিয়োবে? নিতাই চোখ মোটকে বলে, তা হোক, ও তো বাঁচলো, পরিবারকে চোখ ছাড়া করতে হলো না। কথাটা নিতাই অনুমানে বলল মাত্র, প্রকৃত ঘটনা কিন্তু তা নয়। সত্যবতীর এই প্রস্তাবে নবকুমার শিউরেই উঠেছিল এবং অসম্ভব বলে উড়িয়েই দিয়েছিল। আতুর পর্বের মতো একটা ভয়ঙ্কর পর্ব যে দেশের বাড়িতে গিয়ে না পড়লে মিটতে পারে, এ তার ধারণার বাইরে। কিন্তু শেষ অবধি বরাবর যা হয় তাই হলো। সত্যবতীর তীক্ষ্ণ যুক্তির বাণে নবকুমারের দ্বিধা লজ্জা ভয় সব টুকরো টুকরো হয়ে গেল। ভয়টা কিসের? কলকাতায় জন্ম মৃত্যু হচ্ছে না? ভূমিষ্ঠ শিশুর নারী কাটা বাকি থাকছে? লজ্জা? লজ্জার অর্থ? বুড়ো বয়সে যদি আবার কেঁচে গন্ডুসে লজ্জা না হয়, তো বাসায় আতুর তোলাতেই লজ্জা? অতএব দ্বিধার প্রশ্নটা অবান্তর। নবকুমার অবশ্য এই বুড়ো বয়সের কথাটায় রেগে উঠেছিল, বলেছিল, বুড়ো বয়স কেবলই করছো কেন বলো তো? আমার ছোট মাসির পত্তুরের উপনয়নের হয়ে যাবার পর আবার একটা মেয়ে হয়েছিল। সত্য জ্বলন্ত দৃষ্টিতে শুধু তাকিয়েছিল একবার, তারপর সংক্ষেপে বলেছিল, ওসব কথা থাক, এখানেই ব্যবস্থা করতে হবে, সেই কথাটাই জানিয়ে রাখলাম। বলা বাহুল্য, মাত্র এইটুকুতে কাজ হয়নি। নবকুমার বিস্তর হাত পা আঁচড়েছিল, বিস্তর আক্ষেপ জানিয়ে বলেছিল, আমি ওসবের কি জানি? এখানে কাউকে চিনি আমি? ব্যবস্থা করতে হবে বললেই হলো। তারপর সত্যর একটি তীব্র মন্তব্যে সহসা চুপ করে গিয়েছিল, আর অতঃপর একদিন বুদ্ধি করে চুপি চুপি গিয়েছিল সদুর বরের কাছে। শুনেছিল তার গন্ডা 3-4 ছেলে মেয়ে, সেগুলো নাকি কলকাতাতেই জন্মেছে। অতএব লোকটা অভিজ্ঞ। তা অভিজ্ঞ লোকটা দরাজ ভরসা দিয়ে আশ্বস্ত করল নবকুমারকে, এবং সেই সঙ্গে সদুকে আনিয়ে নেওয়ার পরামর্শটা দিল। দিন 3 ছুটি নিয়ে বারুইপুরে গিয়ে সদুকে এনে ফেলল নবকুমার। কিন্তু যত সহজে বলা হলো, কাজটা কি তত সহজে হয়েছিল? পাগল, তাই কি সম্ভব? এলোকেশী একাধারে রাঁধুনি, পরিচর্যাকারিণী এবং নিঃসঙ্গ সংসারের সঙ্গিনী সদুকে কি এক কথায় ছাড়তে রাজি হয়েছিল? হারামজাদি, সতেক্ষুয়ারি, হাড়বজ্জাত বউটার নামে 100 গালাগালির ছড়া কেটে বেআক্কেলে বেহায়া বউয়ের দাসানুদাস ছেলেকে কি শুধু হাতে বিদায় করতে উদ্যত হননি? হয়েছিলেন, কিন্তু ভেস্তে দিল স্বয়ং সতু। সে বলে বসল, আমি যাব। তুই যাবি? এলোকে সেই গর্জে উঠেছিলেন। আক্কেল খাকি, চোখের মাথা খাকি, নেমো খারাম লক্ষ্মী ছাড়ি, তুই আমাদের একা পেলে সেই হারাবাতির পাদদক্ষেতে যাবি? কিন্তু সত্য অনমনীয়। সতুর যে এত গো আছে এ কথা কে কবে জানত? এ যেন আর এক সতু, সামান্য 2-4খানা কাপড়ের সম্বল নিয়ে সদু সদরে দাঁড়িয়ে প্রস্তুত।
আজন্ম অগঙ্গার দেশে মুখ থুবড়ে প্রাণ গেল সদূর। কালী গঙ্গার দেশে যেতে পাবার এই সুযোগ ছাড়বে না। তোমাদের কন্যা সে তো চিরকাল করে এলো, সদূর কি ছুটি নেই? সদু যদি মরে তোমরা কি না খেয়ে থাকবে? কে সদুকে এই বিদ্রোহের শক্তি দিল ঈশ্বর জানে। থ হয়ে গেল এলোকেশী, হকচকিয়ে গেল নবকুমার। নীলাম্বর বাণুজ্যে ক্রুদ্ধ গলায় বললেন, যাচ্ছ যাও, কিন্তু আর কখনো এ ভিটেই মাথা গলাতে এসো না, বলে রাখছি। শুধু প্রণাম করে নম্র গলায় বলল, আচ্ছা। দিশেহারা নবকুমার বলল, ভয় আমার নারী ছেড়ে আসছে সদুতি। থাক, তোমায় যেতে হবে না। বউয়ের যদি পরমায়ু থাকে বাঁচবে, আর যদি কপালে মৃত্যু থাকে। সৌদামিনী মৃদু হেসে বলল, তোর বউকে বাঁচাতে যাচ্ছি ভেবেছিস? মোটেও না, নিজের কপালটা ফের একবার যাচাই করতে ইচ্ছে হয়েছে, তাই যাচ্ছি। এ কথার মানে নবকুমার বুঝতে পারেনি। চোরের মতো মা বাপের সামনে থেকে পালিয়ে এসেছে। এলোকেশী উচ্চ কণ্ঠে ভগবানকে ডাক দিয়ে আদেশ করেছে, ভগবান, যে সর্বনাশী আজীবন আমার বুকে কুলকাঠে রাংড়া জেলে রাখলো, দগ্ধালো, আর বুড়ো বয়সে এই কোমরের বলটুকু পর্যন্ত কেড়ে নিয়ে মজা দেখতে বসলো, তুমি তার বিচার করো। যদি ন্যায় পরায়ণ হও তো সর্বনাশীর তেজ যেন তেরাতির না পোহায়, তার ভরা গড়ে যেন দৌড় পড়ে, তার মুখের কেরাস যেন বাসি চুলে ছাই হয়ে যায়, পরকালে এহকালে যেন তার গতি না হয়। সত্যবতীর আরও অনেক ভয়াবহ পরিণতির জন্য ন্যায়পরায়ণ ভগবানের কাছে আবেদন জানাতে থাকে এলোকেশী, সুর করে ছন্দ গেথে। না, কথাটাকে মিথ্যে ভাববার হেতু নেই, বাড়াবাড়ি ভাবলেও ভুল ভাবা হবে। সত্যবতীদের আমলে এলোকেশীরা নিতান্তই বিরল ছিল না, আর আজ কি আছে? নেই। শুধু হয়তো অভিশাপের বাণীগুলো সভ্য, মার্জিত, সূক্ষ্ম হয়েছে, তীব্র চিৎকারটা তীক্ষ্ণ মন্তব্যে পরিণত হয়েছে। সে যাক, সত্যবতীর কানে এসব পৌঁছল না। বিনা নোটিসে হঠাৎ সদূর আবির্ভাবে প্রথমটা একটু বিমূঢ় হয়ে পড়েছিল সে, তারপরই অবশ্য সামলে নিল, হাসি মরা মুখে বলল, যাক, ভালোই হলো, সংসারটা একজনের হাতে তুলে দেবার লোক হলো, এবার নিশ্চিন্তি হয়ে মরে বাঁচব। শুধু ভুরু কোচকাল, কেন, মরার কি হলো? রাজ্যে শুদ্ধ মেয়ে মানুষ মরেছে? সত্যবতী হাসল, কি জানি, এবার কেবলই মনে হচ্ছে মরে যাব। কালের ঘন্টা কানে বাজছে যেন। তা যে ঘন্টায় কানে বাজুক, মরে অবশ্যই গেল না সত্যবতী। শুধু দীর্ঘকাল জমে মানুষে টানাটানি চলল। শুধু সত্যবতীর সংসারে অনেক ওলট পালট কাণ্ড ঘটে গেল, আর সত্যবতীর মনোজগতে অনেক বিপর্যয় ধাক্কা মেরে মেরে আরো দৃঢ় করে তুলল সত্যবতীকে। এরই মাঝখানে সত্যবতীর নবজাত কন্যা কেবলমাত্র কান্নার জগৎ থেকে হাসির জগতে উঁকি দিতে শিখে ফেলল। সাধন সরল দুই ভাই কাঁচের পুতুলের মতো মেয়েটাকে গলার হার করে তুলল, আর নবকুমারের মধ্যে দেখা দিল প্রবল একটি বাৎসল্য রসের ধারা। তবু তার যেন নববধূর লজ্জা। যদিচ মেয়ে সন্তান কানা করি মাত্র, তথাপি দেখতে ইচ্ছে করে, নাড়াচাড়া করতে ইচ্ছে করে, আর স্নেহের বস্তু বলে মিষ্ট একটা অনুভূতি আসে। সাধন সরল তার অপরিণত বয়সের ফল। সে বয়সে বাৎসল্য রসের সৃষ্টি হয়নি, বরং সেই নবযৌবনের তীব্র আবেগের সময় ওদের আপদ বালাইয়ের মতোই মনে হতো। এখন সে কাল নেই, এখন সত্যবতী তো হাত ছাড়ায়। তবু এর সূত্রে যদি আবার একটু সরসতা আসে, এই আশা। জমে মানুষের টানাটানির লড়াইয়ে মানুষই জিতেছে, তাই মেয়েটকেও পরমন্ত মনে হয়েছে নবকুমারের। মোট কথা, সংসার বেশ ভালোই চলছে নবকুমারের। কিন্তু এ বাড়িতে সুহাস বলে যে একটা মেয়ে ছিল, সে কোথায় গেল? তাকে তো আর দেখা যায় না। সে কি তবে মারা গেছে, নাকি তার কুলত্যাগিনী মায়ের পদাঙ্ক অনুসরণ করে কুলত্যাগী করেছে? তা নবকুমার তাই বলছে।
প্রায় কুল ত্যাগের ধিক্কারিয়ে দিয়েছে তাকে। জীর্ণদেহ সত্যবতীর সামনে তীব্র কণ্ঠে ধিক্কার ঘোষণা করতেও দ্বিধা করেনি। বলেছে, আর যেন ওটা এবারই ছায়া না মারায়। কুল ত্যাগে আর ধর্মত্যাগে তফাৎটা কি? নাই বা বিয়ে হতো, হিঁদুর ঘরের মেয়ে, ঠাকুর দেবতার পুজো পাঠ করে জীবনটা কাটিয়ে দেওয়া যেত না একটা বাপের বয়সী বুড়োর সঙ্গে? ছি 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 ছি। বুঝলে তরুণ মা, আমরা গাছে কখনো ন্যাংরা ফলে না। এই যে তুমি এতদিন গাছের গোড়ায় জল ঢাললে, এত সার দিলে, ন্যাংরা কি পড়লো? আমরার ছানা আমরাই হলো। সত্যবতী হাত নেড়ে থামবার ইশারা করে পাশ ফিরেছিল। এখন আর সত্য শয্যাগত নয়, তবু বেশিরভাগ বিছানাতেই পড়ে থাকে। শুধু এসে তার সংসার ভার হাতে তুলে নেওয়ায় সত্য যেন অদ্ভুত একটা মুক্তির স্বাদে মগ্ন হয়ে আছে। শুধু যেই বলে, থাক থাকবো, তুমি আবার কেন উঠে এলে, রোগা মানুষ। অমনি সত্য গিয়ে ঝুপ করে শুয়ে পড়ে। আগের মতো তর্ক করে না, বলে না, এখন তো ভালো আছি। শুয়ে পড়ে। আর বেশিক্ষণ শুয়ে থাকলে সেই দিনের অভিনীত নাটকটার দৃশ্যগুলোই তার চোখের পর্দায় ছোটাছুটি করে বেড়ায়। গোড়া থেকে সবটাই জানে সত্য। সত্যর জ্ঞান চৈতন্য নেই ভেবে আতুর ঘরের দৌড়ে বসে সধু আর ভাবিনি সশব্দেই আলোচনাটা চালাচ্ছিল। কিন্তু অস্ফুট চৈতন্যের মাঝেও সত্যর মাথার মধ্যে ওদের কথাগুলো যেন হাতুড়ির ধাক্কায় ধাক্কায় ঢুকে পড়তে লেগেছিল। অথচ ওদের নিষেধ করবার ক্ষমতা হয়নি। না পারে হাত নাড়াতে, না পারে কথা বলতে। আর ভাবিনি হাত মুখ নেড়ে। হ্যাঁ, ভাবিনি বক্তা, শুধু শ্রোতা। দেশে থাকতে ভাবিনির সাধ্য ছিল না যে পাড়ার বয়স্কদের সঙ্গে কথা বলে। কিন্তু এখানে আলাদা, এখানে ভাবিনি একজন, তাই হাত মুখ নেড়ে কথা বলতে বাঁধে না। আর বলো না বামুন ঠাকুরজি, দেখে আমরা ত হয়ে গেছি। ওই একটা বেজাতক বেজন্মা এই বুড়ো থুবড়ি মেয়েকে নিয়ে নাচানাচি, কি নাচানাচি। জন্মের কথা কি বললে কায়েত বউ? শিউরে উঠেছিল শুধু, অথবা শিউরে উঠেছিল শুধুর চিরদিনের সংস্কারে পুষ্ট রক্তকণিকা। শুধু যে ওই মেয়েটার হাতে খাচ্ছে যাচ্ছে গো, সে কথাই বলে ফেলে শুধু। কে না খাচ্ছে? ভাবিনি ছোট উল্টেছিল। নারায়ণ ঘরের ভোগ রাঁধবার দরকার হলেও বোধহয় ওই ভাইজিটিকে এগিয়ে দেবেন। ভাইজি? শুধু বলেছিল, রোজ দেখি, আমাকে আগে বুঝতে দাও সবটা। এই তো শুনলাম বিধবা, আবার তুমি বলছো আইবুড়ো, একেবারে জন্মের খোঁটা শোনালে আবার বলছো ভাইজি। সব কেমন গোলমাল ঠেকছে গো। অচৈতন্য সত্যবতীর কানে বিষের তীর বিঁধতে থাকে। ভাইজি আমি বলছি না গো, উনি ওই পরিচয় রটিয়ে রেখেছেন যে ভাজ 12 বছরে বিধবা, তার 22 বছরের গর্ভের ওই রত্ন। বোঝো, মা কুলে কলঙ্কর ঘটিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। মামার শ্বশুর মানে গিয়ে তোমাদের বউয়ের বাবা নাকি ডাকে কাটি দিয়ে 10 জন মান্যিগুণ্যি লোককে ডেকে সেই বার্তা বড় গলা করে শোনালেন। আবার ইনি এতকাল পরে সেই আস্তাকুরের জঞ্জালকে মাথায় করে এনে ঘরের মধ্যে দেবী প্রতিষ্ঠা করেছেন। কি বলবো ভাই, তোমাদের বামুন বউয়ের ঘরের রীতিনীতি দেখে আমরা বলেছি রে বিধবা। বিধবা নয় গো, থুবড়ি আইবুড়ি। কে ওই যার জন্মহীন ধ্বজাকে বিয়ে করবে যে বিয়ে হবে? মামাগি লোক লজ্জায় আর মেয়ের কাছে ঘেন্না রাখতে বলে বেড়াতো 5 বছরে বিয়ে, 5 বছরে বিধবা। ইনিও সেই কথায় চালিয়ে আসছেন। আবার শুনি নাকি বেম্বু বাড়িতে বিয়ে দেবে বলে বর খুঁজছে। শুধু কিছুক্ষণ গালে হাত দিয়ে বলে, তা দিতেই পারে, মেয়ের স্কুলে পড়াচ্ছে যখন। বউয়ের শরীরে অনেক গুণ ছিল, ওই বুকের পাটাতেই সব হয়ে গেল। অতিরিক্ত জেদ, অতিরিক্ত আসপদ্দা, নইলে কোন মেয়ে মানুষের এত সাহস হয় নর্মদার পাক তুলে এনে পুজো করে? শুনে আমি হয়ে যাচ্ছি কায়েত বউ। রেখেছিস তার হাতে ভাত জল খাচ্ছিস কোন আক্কেলে? নপাটাও তো। ওনার আর কথা তুলনা ঠাকুরজি, উনি একেবারে কামরূপ কামিক্ষের বেড়া, নইলে এতখানিটা হয়? উনি শুদ্ধ হাসুহাস। এদিকে তো মুনির মন টলে এমন রূপ, ওই কি ভালো থাকবে নাকি? দেখো কোন দিন কি করে বসে।
মিথ্যে বলবো না ভাই, ওই ভয়ে তোমাদের ভাইকে আমি সাধ্যপক্ষে এ বাড়িতে একা আসতে দিইনি। পুরুষ হচ্ছে মাছির চার, ফুল থেকে উঠে গিয়ে 5টায় গিয়ে বসে। ওই ছুরি সহ্যের সীমা অতিক্রম করলে বুঝি বোবারও বোল ফুটে। তাই অজ্ঞান অচৈতন্য সত্যবতীর মুখ থেকে সহসা ক্রুদ্ধ গর্জন বেরিয়ে আসে, যেন মুখ চেপে ধরা কোনো ক্রুদ্ধ জন্তুর আর্তনাদ। এরা চমকে ওঠে। কি হলো বলে আঁতুর ঘরের ঝিকে ডাক পাড়াপাড়ি করতে থাকে, এবং তার কয়েক ঘন্টা পরে সারা বাড়িতে অন্য একটা শোরগোল ওঠে। প্রশ্ন আর বিস্ময়। নেই, কোথায় গেল? শেষ কখন কে দেখেছে? কে দেখেছে ঠিক কেউ মনে করতে পারে না। দেখেছিল তো সর্বক্ষণ সবাই। হঠাৎ জল জ্যান্ত একটা মানুষ হাওয়া হয়ে যাবে? অথচ তাই গেল, সুহাসকে পাওয়া গেল না। সত্য চোখ বুঝলেই যেন সেই কথাগুলো শুনতে পায়। সদু আর ভাবিনীর সেই নিতান্ত সহজ অসতর্ক উক্তি। তারপর পট পরিবর্তন হয়, আর এক দৃশ্য চোখে আসে, যা নিয়ে পরে বহু শ্লেষাত্মক কথা শুনতে হয়েছে সত্যকে। কিন্তু নাটকের সেই অঙ্কের উপর তো সত্যর কোনো হাত ছিল না। সেটা শুধু সত্যর চোখের সামনে ঘটেছিল। আতুর ঘরের দরজায় এসে দাঁড়িয়েছিলেন ভবতোষ মাস্টার। দরজার একটা পাল্লা ধরে ভাঙা গলায় আর্তনাদ করে উঠেছিলেন, বৌমা। সত্য চমকে তাকিয়েছিল, অবাক হয়ে চারিদিকে তাকিয়েছিল। এখানে উনি কেন? এ কি অঘটন? এমন উদ্ভ্রান্ত ভাবি বা কেন ওর? কি বলছেন এসব? বুঝতে সময় লেগেছিল, লাগবারই কথা। কে ভাবতে পেরেছিল এ বাড়ি থেকে পালিয়ে গিয়ে আশ্রয় নিতে আর জায়গা পেল না সুহাস? নিতে গেল ভবতোষ মাস্টারের বাড়ি, জীবনে যার বাড়িতে একবার মাত্র গিয়েছে, আর জীবনে যার সঙ্গে একবারও কথা বলেনি। কিন্তু এবার গিয়ে কথা বলেছে, অনেকগুলো কথা। ভবতোষ তেমনি রুদ্ধ কণ্ঠে আস্তে আস্তে উচ্চারণ করে, বলে কি না, আপনার বাড়িতে একটা ঝিয়েরও তো দরকার হয়। সেইভাবেই থাকবো আমি, সব কাজ করব। আপনি তো উদারধর্মী, আপনার তো আমার হাতে খেতে ঘেন্না করবে না। শোনো দেখি কথা, তোমার ওই দেবকন্যার মতো মেয়ে তার হাতে খেতে ঘেন্না করবে? সেদিন সত্যর বাক্য স্ফূর্তির শক্তি ছিল। সেদিন সত্য আস্তে আস্তে বলেছিল, আপনি তো এই কথা বলছেন, লোকের যে ঘেন্না করে। ঘেন্না করে? করে বই কি। সত্যবতী বালিশ থেকে ঘাড়টা একটু তুলে ক্ষুব্ধ এসে বলে, করবে না কেন? আপনি তোর সবই জানেন মাস্টার মশাই, বিশ্বশুদ্ধ লোকই ওকে ঘেন্না করবে। করতে পারে। ভবতোষ আবেগরুদ্ধ কণ্ঠে বলে উঠেছিলেন, আমি তাহলে তোমার ওই বিশ্ব সংসারের কেউ নই বৌমা? সত্য এক লহমা অপলকে ওর মুখের দিকে তাকিয়ে বলেছিল, জানি। আর সে মুখ পুড়িয়েও এক নিমেষে সে কথা জেনে ফেলেছিল, তাই আগুনের ঝাপটা থেকে বাঁচতে ছুটে গিয়েছে আপনার কাছে শরণ নিতে। কিন্তু এক্ষেত্রে আমি কি করব? ভবতোষ ব্যাকুল, বিব্রত, বিভ্রান্ত। আমার বাসায় মেয়ে ছেলে বলতে কেউ নেই। নাই বা থাকলো? সত্য মৃদু হেসেছিল, ও সব চালিয়ে নিতে পারবে। চালিয়ে নিতে পারবে? ভবতোষ হতাশ স্বরে বলেন, তুমিও কি তোমার ভাইজির মতো পাগল হলে বৌমা? তাকেও তো কিছুতেই বোঝ বানাতে পারলাম না। গাড়ি দাঁড় করিয়ে রেখে কত সাধ্য সাধনা করলাম, সেই এক কথা, আপনার সব কাজ করে দেব, তার বদলে এক কোণা একটু থাকতে দিন, আর আপনার বইগুলো পড়তে দিন, আর কিচ্ছু চাই না আমি। শোনো পাগলামি। সত্য হঠাৎ গাঢ় স্বরে বলে, পাগলামি কেন বলছেন মাস্টার মশাই? এর থেকে ভালো আশ্রয় ও আর কোথায় পাবে? ওর জন্মের বৃত্তান্ত শুনে কেউ কে ছেদা করবে, স্নেহ মমতা করবে? ভবতোষ আরো ব্যাকুল হয়ে বলে, সে তো সবই বুঝলাম, ওর জন্যই তো পাত্র জোগাড় করে উঠতেও পারছি না। অথচ তুমি বলেছ সব কথা খুলে বলতে, কিন্তু একটা কথা তুমি বুঝছো না। ভবতোষ থামে। সত্য শান্ত স্বরে বলে, বলুন। বলছি,
ভবতোষকে এসে বলে, আমার জন্য ভাবি না, আমার 3 কুলে কে বা আছে, ওর জন্য বলছি। যতই আমি 3 কেলে বুড়ো হই, লোক নিন্দের তো কসুর হবে না তাতে। আমার বাসায় কি পরিচয় রাখবো ওকে? সত্য একটু হেসে বলে, দাসী পরিচয়ে রাখুন। তুমি বোধ করি আমায় নিয়ে মজা দেখছো বৌমা। ভবতোষের আক্ষেপটা যেন আছড়ে পড়ে। আতুরের দরজায় এই দীর্ঘস্থায়ী দৃশ্য। শুধু গালে হাত দিয়ে দালানে বসে, আর নবকুমার খাঁচার বাঘের মতো ছটফট করছে। আর ধৈর্য থাকে না। নবকুমার এগিয়ে এসে বলে, মাস্টারমশাই, বাইরে কি আপনার গাড়ি অপেক্ষা করছে, না একখানা ডাকতে পাঠাবো? ভবতোষ বিমূঢ় দৃষ্টি মেলে তার একদা ভক্ত শিষ্যের মুখের দিকে তাকান এবং সেই মুহূর্তে শুনতে পান সত্যবতীর ক্ষীণ কিন্তু স্পষ্ট স্বর আদেশের সুরে উচ্চারিত হলো, থাক, গাড়ুর জন্য কাউকে ব্যস্ত হতে হবে না। মাস্টার মশাইয়ের সঙ্গে আমার এখনো 2টো দরকারি কথা আছে, আর সকলের একটু ওদিকে গেলে ভালো হয়। আর সকলের একটু ওদিকে গেলে ভালো হয়? এর চাইতে সত্য কেন একখানা থান ইট মারল না নবকুমারের মাথায়? কিন্তু উপায় নেই। ডাক্তার বলে গেছে রুগীর বুক হালকা, রাগ দুঃখ কোনো কিছুতেই যেন বেশি উত্তেজিত না হয়। কাজে কাজে মনের রাগ মনে চাপা। হ্যাঁ, ডাক্তার ডাকতে হয়েছিল। আতুর ঘরে ডাক্তার আসা সদু নবকুমার সকলের জ্ঞানে এই প্রথম। তা উপায় কি? সদুই জোর করে আনিয়েছিল, বলেছিল, যে কালের যে শাস্ত্র, তুই আর ইতস্তত করিস না বাবু। কলকাতায় যখন বাসা করে আছিস, কলকাতার মতোই হোক। বারুইপুরের সেই গর্তয় গিয়ে পড়লে তো মরেই যেত। এ যদি তা সেই ডাক্তারের নির্দেশেই স্নান মাথা ঘষা বন্ধ। কাজেই 21শে ষষ্ঠী ও মলতুবি 21 দিনের আতুর 31 দিনে গিয়ে ঠেকেছে। তাছাড়া মুশকিলই কি কম? বাড়ির লোকের সেবা যত্নটা তো পাচ্ছে না। সেবা বলতে সেই হাড়ি দায় মাতঙ্গিনী, সেরে উঠবে কি করে? অথচ আতুরের দরজাতে এই সব কাণ্ড। চলে যেতে হবে ও, বলে দুমদুম করে চলে যায় নবকুমার। ভবতোষ অপ্রতিভের এক শেষ হয়ে বলে, আমি যাই বৌমা। না, সত্য দৃঢ় স্বরে বলে, কথা তো শেষ হয়নি। আপনি বললেন আমি আপনাকে নিয়ে মজা দেখছি, এই কি একটা কথা? কি করব বৌমা, দেশে ছাড়া হয়ে যাচ্ছি বলেই। কেন হবে? সত্য স্থির স্বরে বলে, দিশে তো সামনেই রয়েছে। আপনি সেদিন ঠাট্টা করে বলেছিলেন, সুন্দরী নাতনির জন্যে যদি আপনাকে মাথায় টোপর দিতে হয় তো দেখবেন। সেই ঠাট্টাটি সত্যি করে তুলুন। বৌমা, অস্থির হবেন না মাস্টার মশাই, আমি বলছি এই ভালো হবে। এই ভালো হবে? হ্যাঁ, আপনি আর দ্বিধা করবেন না। বিনা পরিচয়ে একটা মেয়ে ছেলের টাকায় নিন্দে, আপনি পরিচয় দিন ওকে, পরিচয়ের মতো পরিচয়। তুমি কি আমাকে আমার চিরদিনের অপরাধের শাস্তি দিতে চাও বৌমা? ভবতোষের কণ্ঠে দৈন্যের সঙ্গে একটা জ্বালা ফুটে উঠে বুঝি, কিন্তু সত্যবতীর কণ্ঠে ফুটে ওঠে স্নিগ্ধ স্নেহের করুণা। ছি ছি, ও কথা বলছেন কেন মাস্টার মশাই? বরং বলুন, আমার এত কালের শিক্ষা দীক্ষা গুরুর দক্ষিণা, লেখাপড়া জানা বুদ্ধিমতী মেয়েরা আপনার প্রিয়, এ আমার জানা। সুহাস আপনার অপছন্দের হবে না। ভবতোষ ক্ষুব্ধ হাস্যে বলে, পছন্দ জিনিসটা শুধু বেটা ছেলেদের একচেটে নয় বৌমা, সেই জ্যাঠার বয়সী বুড়োটাকে। তাতে কি? সত্য সকৌতুক হাস্যে বলে, মহাদেব তো বুড়ো, তবু তো মেয়েরা তাকেই বর চেয়ে বোধ করে। সুহাস যদি সে কথা না জানতো তো আপনার কাছেই ছুটে যেত না। আস্তে কণ্ঠস্বর গাঢ় হয়ে আসে সত্যবতী। সুহাস আপনাকে ভক্তি করে, জেনে বুঝেই সে আপনার আশ্রয় নিতে গেছে। আপনি শুধু বুঝতে পারছেন না। মেয়ে মানুষ, মুখ ফুটে আর কত বলবে? কিন্তু আমি তো ভেবে কুল পাচ্ছি না বৌমা, হঠাৎ এমন কি নতুন ঘটলো যে সে অমন করে ছুটে গিয়ে? বলবো, সব বলবো, আজ আর পারছি না। সত্য একটু ক্লান্ত হাসি হাসি।
তবুও ভবতোষ কথা বলে, কাতর কণ্ঠে বলে, এই কি তোমার শেষ রায় বৌমা? এই শাস্তি মাথায় তুলে নিতে হবে আমাকে? সত্য আবার একটু কৌতুকের হাসি হাসে। এবার কিন্তু আমি রেগে যাব মাস্টার মশাই, আমার জামাই হওয়া বুঝি আপনার কঠিন শাস্তি? ভবতোষ একটুক্ষণ চুপ করে থেকে তাকিয়ে থেকে বলে, তবু আমি হয়তো কোনোদিনই আমাকে ক্ষমা করতে পারবো না বৌমা। মনে হবে, ভুল ভেবে মনে কষ্ট করবেন না। এখন কি মনে হচ্ছে জানেন? মনে হচ্ছে, শেষের কথাটা যেন নিজেকেই নিজে বলে সত্য, মনে হচ্ছে সুহাসকে বুঝি এমন মনের মতো গড়তে চেষ্টা করেছি আপনার কথা ভেবে, শুধু সে কথা নিজে টের পায়নি এতদিন। একেই বুঝি বলে পরকীয়া ভাব। শোনা যায় ভগবানকে বোঝবার এ একটা সহজ রাস্তা। মুখুজ্জে মশাই এই পথটাই ধরেছে। অবশ্য ভগবানের ধার ধারেন না মুখুজ্জে মশাই, মানুষ নিয়ে কারবার তার। তবে তাজ্জবের কথা এই যে মানুষটাকে এতদিন ঢিল পাটকেলের মতো লাথি মেরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, এখন তার আশেপাশেই ঘুরঘুর করে বেড়াচ্ছে। মুখুজ্জে মশাই এখন নবকুমারের সংসারের প্রায় প্রতিদিনের অতিথি। বেশিরভাগ সন্ধ্যার দিকেই আসেন, সদূর যখন সাংসারিক কাজগুলো হালকা হয়ে আসে। হ্যাঁ, সত্যবতীর সংসারের সব কাজই স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নিয়েছে সদু। হয়তো বা ভগ্ন শরীর সত্যর প্রতি মমতা বসে, হয়তো বা নিজের অভ্যাস বসে, আর নয়তো বা এই সংসারে নিজের প্রয়োজনীয়তা স্পষ্ট প্রত্যক্ষ রাখবার বাসনা। হয়তো মনে করে নবকুমার যেন না ভাবে, আর কেন, সত্য কি কুটোটি ভাঙতে দিলে নবকুমারের সদূর সম্পর্কে সহজে আস্থা আসবে না। তা মনের কথা মনই জানে। মোটের ওপর শুধু কলকাতাতেই রয়ে গেছে এখনো, এবং এ সংসারে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব করছে। তবু সন্ধ্যার দিকে বসে থাকবার সময় পায় শুধু। একে তো এখানের এই শহুরে সংসারের কাজ তার কাছে তৃণসম, তাছাড়া প্রবল এক উৎসাহের রাত্রে রান্নাটা সে বিকেলেই সেরে ফেলে। সন্ধ্যার দিকে মুখুজ্জে মশাই আসেন, শুধু মনে নবরার লজ্জা আর মুখে নবরার আভা নিয়ে বাইপদের চোখ বাঁচিয়ে তামাকে ফু দিতে দিতে এসে দাঁড়ায়। এই ঘরটা সেই কোণের দিকে ছোট্ট ঘরটা, যে ঘরে সুহাস থাকতো। সুহাস তার সমস্ত ব্যবহারের জিনিসগুলি ফেলে চলে গেছে। সুহাসের স্মৃতি আঁকড়ে সে ঘর তার মতো করে সাজিয়ে রেখে দেবে, এত ভাবপ্রবণতা এ সংসারে নতুন ব্যবস্থাপনায় নেই। সত্য তো ঢোকেই না এ ঘরে, শুধু এ ঘরটায় রাজ্যের আজেবাজে জিনিস এনে ঠেলে রেখেছিল। শুধু সুহাসের শোবার চৌকিটায় একটা সভ্য ভব্য শতরঞ্চি বিছানো আছে, আছে তাকিয়া। মুখুজ্জে মশাই প্রায় যেন চুপি সারে এসে সেই তাকিয়ায় কনুই ঠেসিয়ে সেই চৌকিটিতে বসেন, শুধু তামাক এনে হাতে দেয়। মুখুজ্জে মশাই একটু রহস্যঘন হাসি হেসে কলকে ধরা হাতটাও কাছে টেনে বলেন, এখনো তোমার কোণে বউয়ের লজ্জা গেল না? বসো না এখানে। বলা বাহুল্য, এখানটা সেই স্বল্প পরিসর চৌকির সামান্যতম ফালিটুকুই। বাড়ি মুখুজ্জে মশাই তো একাই প্রায় বাকি সবটাই দখল করে আছেন, অতএব বসতে গেলে নিতান্ত ঘনিষ্ঠ হওয়া ছাড়া উপায় নেই। তবু শুধু পতিদেবতার এ অনুরোধটুকু রাখে না। না, এই বেশ বসছি বলে মাটিতেই বসে চৌকির সামনে। খুব কি গল্প করে শুধু তার এতদিনের পরে ফিরে পাওয়া বরের সঙ্গে? না, তা করে না। কথা কোথায়, কথার বয়সই বা কোথায়। অনেকক্ষণ ভুর ভুর করে তামাক টানতে থাকেন মুখুজ্জে মশাই। তারপর এক সময় হয়তো বললেন, তারপর গরিবখানায় কবে যাচ্ছ বড় বউ? শুধু এতক্ষণ বসে বসে হাতের নখ খুঁটছিল, কি আঁচলের খুঁটটা আঙুলে জড়াচ্ছিল। এই প্রশ্নে সচকিত হয়ে নড়ে চড়ে বসে বলে, এখন আর ছেড়ে দিয়ে তেড়ে ধরে কি হবে, জীবনটা তো বয়েই গেল। মুখুজ্জে মশাই নিটোল বপুটি দুলিয়ে বেশ একটু হেসে নিয়ে বলেন, ও কথা শুনছে কে গো বড় গিন্নি? গরনে পেটনে এখনো তো বেশ শুকরিটি আছো।
বরং আমার বাড়ির ওটি একেবারে বুড়ির বুড়ি তস্য বুড়ি হয়ে গেছে। মাথার সামনে কপাল জোড়া টাক, দাঁতগুলো ঝুলে নড়বড় করছে, হাতে পায়ে হাঁজা, আর গরম সে আর কি বলবো তোমায়। বিশ্রী একটা মুখ ভঙ্গি করে কথাটা শেষ করেন মুখুজ্জে মশাই। থাকাতে ঘেন্না করে, আমি তাই এখনো ঘরে রেখেছি। অন্য স্বামী হলে টান মেরে বাপের বাড়িতে ফেলে দিয়ে আসতো। শুধু অবশ্য সৌতিনের সম্পর্কে স্বামীর এই অরুচিকর মন্তব্যে পুলকিত হয় না, বরং বেজার ভাব দেখিয়ে বলে, তা তো বলবি এখন। তার শ্বাস মান সব খেয়ে চোবড়াটাকে টান মেলে ফেলে দেবার কথা তোমার মুখে শোভা পায়। সাথে কি আর বলেছে পুরুষ প্রজাপতির জাত। মুখুজ্জে এ অপবাদে লজ্জিত হন না, বরং ফ্যাক ফ্যাক করে হেসে বলেন, তা সে দোষ তো বিধাতার, তিনি যে জাতকে যেমন করে গড়েছেন। কিন্তু যাই বলো বড় বউ, আমি তো এতগুলো ছেলেপুলের বাপ হয়েছি, তারপর গিয়ে তোমার দুটো মেয়ের বিয়ে দিলাম, নাতির অন্নপ্রাশনে ঘটা করলাম, এই সংসারের যাবতীয় কারণ করণ করে চলেছি, আর ওই সারা শুয়োরের পাল পুষছি। টসকেছি একটুও? রূপ যৌবন রাখতে জানা চাই, বুঝলে বড় বউ? বলে এই হাতটা বাড়িয়ে সদুর গালে একটা টোকা মেরে বললে, তা তোমাকে সে কথা শোনানো চলে না, তুমিও জানো, নচেত তুমিও কিছু এ যাবৎ মামার সংসারে সোনার খাটে রূপোর খাটে পাপ দিয়ে বসে থাকোনি, দাসীবৃত্তি করতে হয়েছে জীবনভর। তবু কেমন চেক নাইটি। শুধু কি স্থাবকতায় ভুলবে? শুধু কি বলে উঠবে, এই বুড়ো বয়সে তুমি আমার মনের দিকে না তাকিয়ে শরীরের চেকনাইয়ের দিকে তাকাচ্ছ? লজ্জা করছে না? কিন্তু কে করে বা বলবে? সদুর এই তুচ্ছ শরীরটার দিকে কে বা কবে তাকিয়েছে? এই লোকটাই তো মারের চোটে ঘর ছাড়া করেছে সদুকে। তখন তো সদুর বয়সকাল, কি অগাধ স্বাস্থ্য, আর রূপটাও ফেলনা ছিল না, আর কত হাসি খুশি স্বভাব ছিল। শুধু তখন বুঝতো না, হয়তো বা এখনো বোঝে না, সে অগাধ স্বাস্থ্য আর রূপটাই অনিষ্টকারী হয়েছিল সদুর। হাসিটাও সংসারে তখন মেলায় লোক, দেওর ভাসুর বড় বড় ভাগ্নে, তাদের চোখের সামনে থেকে সেই স্বাস্থ্য আর লুকিয়ে বেড়াবার কথা মাথায় আসতো না সদু। তাই সদুর দুর্দান্ত বরের মাথায় রক্ত টকবক করে ফুটত। অতএব রাত দিন যে দেহটাকে হাতের মুঠোয় পিষতে ইচ্ছে করতো ডাকাত তার, সেই দেহটাকে ফুটবলের মতো লাথিয়ে লাথিয়ে ঘরের বার করে দিত। শুধু রূপ আছে, স্বাস্থ্য আছে, সে কথা শুধু কারো মুখে কোনোদিন শোনেনি। তারপর গঙ্গার কত জল বেরিয়ে গেল, কত দিন রাত্রি মাস বছর পার হয়ে গেল, শুধুর যৌবন নামক বস্তুটা কোনো খবর না দিয়ে বিদায় নিল। তবু মাজা মাজা গরনের দেহটা সদুর তেমন ভাঙেনি, আর এখন লালসাতর রুগ্ধ প্রৌঢ়ে দৃষ্টি পড়েছে সেদিকে। এই দৃষ্টি স্বামীর দৃষ্টি নয়, পরপুরুষের দৃষ্টি। পড়ে পাওয়া 14 আনা পরস্ত্রীর মতোই দেখছে আজ মুখুজ্জে তার যৌবনে বিতাড়িতা স্ত্রীকে। তবু বিহ্বল হচ্ছে সৌদামিনী। জীবনে একবারও বিহ্বলতার স্বাদ উপভোগ করতেই হতো, কিন্তু নিজের বাড়িতে নিয়ে যেতে না পারলে জুত কোথায় সদুর বরে? সন্ধ্যাবেলা নবীন নায়কের ভঙ্গি নিয়ে এসে বসে গল্প গুজব কিছুদিন বেশ ভালো লাগছিল, এখন আর শুধু তাতে মন উঠছে না। তাছাড়া ছোট বউটা সত্যিই বুঝি মরণ দশা ঘনিয়ে এসেছে। সময়ে অসময়ে বড় মেয়েটা শ্বশুরবাড়ি থেকে এসে ভাত জল করত, কিন্তু সেও এখন আসন্ন প্রসবা। মেজোটা তো এই বয়সে মা ষষ্ঠীর বর পুত্রী, তাদের এনে লাভ নেই। তাই সদুর কাছে অনুনয় বিনয় চলে। সদু কিন্তু সহজে হ্যাঁ করে না, বলে, কেন, এই তো বেশ, আসছো বসছো, চোখের দেখা দেখছি। মুখুজ্জে চোখ টিপে বলে, শুধু কি চোখের দেখাতে পেট ভরে গো? আর পেট ভরে কাজ নেই। তুমি তো বললে কাজ নেই, আর আমি যেদিকে বছর ভর উপসী। তাছাড়া মায়েরই বলছি, বিশ্বাস করো, মাসের মধ্যে 5 দিন সত্যি পেটের উপোস কাটে। লক্ষ্মী ছাড়া মেয়ে মানুষটা একবার যদি পারছি না বলে শুলো তো কার সাথ দিয়ে ওঠায়। বাজার থেকে মুড়ি চিড়ে এনে ওর রাবণের পুরীর পেট ভরাতে হয়। শুধু ভুরু কুচকে বলে, আর নিজে? নিজে
নিজের ওই বামুনের হোটেল আছে একটা পাড়ায়, সেই গতি, নগদ 4 গন্ডা পয়সা ফেলে। শুধুর মনটা কি তুলে ওঠে, মনে হয় কি চিরজীবনে তো ভাতের হাঁড়ি নাড়লাম, কিন্তু সার্থকের ভাত রাঁধলাম কই? ভাত বেড়ে স্বামী পুত্রের পাতের সামনে ধরে দিতে পেলাম কই? স্বামী পুত্রের কোলে ভাতের থালা এগিয়ে দিতে না পারলে আর পুত্র ও বাড়িতে যারা আছে তারা কি শুধুর পুত্র? তা একরকম পুত্রই বই কি, স্বামীরই তো সন্তান। ব্রত কথায় আছে, জ্ঞাতির ভাত হোক সতীনের পুত হোক। মরলে সতীনের ছেলেও মুখে আগুন দেয়, গলায় কাঁচা নেয়। হ্যাঁ, এই সব চিন্তা সদুর মাথার মধ্যে পাক দেয়, তবু সদু সহজে মুখে হারে না। বলে, আমি এখন নবুর সংসার ভাসিয়ে দিয়ে কোন মুখে? আহা হা, ওর সংসার ভাসার আবার কি দুঃখে? ওর কাণ্ডারি খুব ওস্তাদ। এ নেহা তুমি আছো তাই ঘোড়া দেখে কোড়া হয়ে বসে আছে, তুমি চলে গেলে ঠিক সবই পারবে। তা শুধু সে কথা বোঝে, বোঝে বউয়ের এই চুপচাপ বসে থাকা যতটা শরীরে দুর্বলতার জন্য, তার থেকেও বেশি মনের অবসন্নতা। সেই হতচ্ছাড়া ছুরিটা যেন প্রাণের পুতুল ছিল ওর, সেটা গেছে। তাছাড়া নবু করা দিব্যি দেওয়ায় সেখানে যেতে আসতেও পারছে না। যত শক্ত মেয়ে মানুষই হোক, স্বামীর মরা মুখ দেখার দিব্যিটা তো আর ফেলতে পারে না। অমন যে একটা সোনার পুতুল মেয়ে হয়েছে, তাও যেন সাজাতে গোছাতে গা নেই। শুধু চলে গেলে গাড়ে পড়লে আবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু শুধু বড় লজ্জা, বড় লজ্জা। নিজের কোটে বসে তামাক সেজে দেওয়া, পায়ে হাত বুলিয়ে দেওয়া এক, আর কেন্দ্রচ্যুত হয়ে সেই অজানা রাজ্যে গিয়ে পড়া আর এক। কেমন সে সতীন, কেমন সে ছেলে বলে কে জানে। তারা যদি শুধুকে সহ্য করতে না পারে, আবার যদি স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনা অপমান জোটে। সেদিন কথার পিঠে সন্দেহ প্রকাশ করে সৌদামিনী, কিন্তু মুখুজ্জের এক ভুঁয়ে উড়ে যায় সে দুশ্চিন্তা। তিনি প্রবল স্বরে আশ্বাস দেন, ছেলে মেয়ে তারা তো রোজই আমায় খেয়ে ফেলছে। বাবা বড় মাকে আনো, বড় মাকে আনো বলে। আর তোমার সতীন, রাত দিন তো নিজের মরণ ডাকছে। বলে, আনো একবার তোমার প্রথম পক্ষকে, তার পায়ে ধুলোটা নিয়ে আর এই হতভাগ্যগুলোকে তার হাতে তুলে দিয়ে মরে বাঁচি। কেন কে জানে, শুধু চোখে হঠাৎ জল আসে। সে জল মুছে শুধু রুদ্ধ স্বরে বলে, তোমরা পুরুষ জাত বড় নিষ্ঠুর। এতদিন ঘর করছো, প্রাণে একটু মায়া নেই? কি মুশকিল, মায়া কি করছি না? না করিনি? এ যাবৎ কে তার 11টা আদর তুললো, কে তার তাওত করলো? ওকে ঘরে আনবার সময় থেকেই তো যে যার ভিন্ন। মা ছোট ছেলের সংসারে থেকেছে, তারপর মরেছে। আমি চির দুঃখী, নইলে বিয়ে করা পরিবার তুমি, তবু তোমার উপর জোর খাটাতে পারি না। ভিখিরির মতন দয়া ভিক্ষে করি। থাক থাক, আর আমার পাপ বাড়াতে হবে না। শুধু বলে, সতীন না হয় মরে বাঁচতে চায়, কিন্তু ছেলে পুলে সৎমাকে চাই কেন? কেন আর বুঝছো না? নবকুমার কণ্ঠস্বর করুণ করে, একটু মাতৃস্নেহের আশায়, সময় দুটো ভাত জলের আশায়। তিল তিল জলে পাথর ক্ষয় হয়, আর এ তো আপনা থেকেই গলে থাকা বেলে মাটি। অবশেষে একদিন শুধু মাথাটা নিচু করে ধরা গলায় বলে, বেশ, বলো নবুকে, আমি নিজ মুখে বলতে পারবো না। তবে নবুরও বলতে বেঁধেছিল সত্যর কাছে। কোনো রকমে থতমত খেয়ে বলে ফেলেছিল, মুখুজ্জে মশাই তো আমায় খেয়ে ফেলছেন। সত্য চোখ তুলে তাকিয়েছিল শুধু, তাতেই প্রশ্ন। নবকুমার অতঃপর তরবর করে মুখুজ্জে মশাইয়ের সংসারে হাঁড়ির হালের বর্ণনা করে। কথা সমাপ্ত করেছিল একটি বিবেচনার কথা বলে, এমন অবস্থায় দিদিকে না পাঠানো আমাদের পক্ষে গর্হিত হবে না? মানে মনে হবে না বড্ড যেন স্বার্থপরের মতো আটকে রেখেছি দিদিকে? সত্য শান্তভাবে উত্তর দিয়েছিল, আটকে রাখার কথাই বা উঠছে কেন? ওখানে যাবার জন্যই তো কলকাতায় এসেছেন ঠাকুরজি। ওখানে যাবার জন্য? নবকুমার হতবাক হয়ে গিয়েছিল। সত্যর অকৃতজ্ঞতাকে ছি ছি করে ধিক্কার দিয়েছিল।
ভেবেছিল আর এই আদর তোলা, মুখে রক্ত তুলে সংসারের যাবতীয় খাটুনি খাটা, এসব কিছু না। দিদি আগে থেকে জানতো মুকুজ্জে মশাইয়ের সঙ্গে দেখা হবে, তিনি অত খোসামত করবেন ওকে। কিন্তু মনের মধ্যে ঠেলাঠেলি করে ওঠা এই সব কথাগুলো বলে উঠতে পারেনি নবকুমার। বলেছিল, বেশ, তবে তাই বলে দিই কে, জানি তোমার একটু কষ্ট হবে। আমার কষ্ট? সত্য বলেছিল, আমার যে কিসের কষ্ট হয় আর না হয় সে বোধ যদি তোমার থাকতো। যাকে যেতে দাও সব কথা, মুকুজ্জে মশাইকে বলে দাও একটা ভালো দিন দেখতে। জগন্নাথের রথের চাকা গড়গড়িয়ে এগিয়ে চলে, কখনো বালির গাদায় বসে যায়। বসে যাওয়া রথের রশিতে টান দিতে এগিয়ে আসে লক্ষ মানুষের হাত, শ্রেণীহীন নির্বিচার। মানুষের হাতে জগন্নাথের মুক্তি, রূপকের রূপে দেবতার রূপ। জগন্নাথের রথ যুগের প্রতীক, যুগের চাকারও গতি কখনো উদ্দাম, কখনো মন্থর। সেই মন্থরতার মুক্তিও মানুষের হাতে। জনগণের জাগরণে যুগের জাগরণ। তবুও বলতেই হবে, যুগের দেবতা একটু শহর ঘেঁষা। শহর দ্রুত ছন্দে আবর্তিত হয়, গ্রাম ছায়াচ্ছন্ন উঠোনে পড়ে ঘুমোয়। শহুরে হাওয়া যখন তার কাছে এসে পৌঁছয়, তখন শহর সে হাওয়াকে ত্যাগ করে আর এক নতুন হাওয়ার পিছনে ছুটছে। কিন্তু শহর আর মফস্বল কি কেবলমাত্র মানচিত্রের বর্গমাইলের উপর নির্ভরশীল? একই ঘরের মধ্যে বাস করে নাকি শহর আর মফস্বল, জাগন্ত আর ঘুমন্ত? মানুষে মানুষে মনের গড়নে কি পার্থক্য নেই? তা মনের গড়নেও শহর মফস্বল আছে বই কি, নইলে যুগচক্রের আবর্তনে সত্যবতী কেন এমন অধীর হয়, চঞ্চল হয়, আন্দোলিত হয়? আর নবকুমার কেন সে আবর্তন টেরও পায় না? সত্যবতী তো ঘরে থাকে, নবকুমার তো বাইরে বেরোয়। নবকুমার বাইরে ঘোরে, অর্থাৎ নবকুমার বাজার যায়, মুদির দোকান যায়, নিতারের বাসায় তাস খেলতে যায়, সদর বাড়িতে তত্ত্ব তল্লাশ করতে যায়। এই বহির্জগৎ নবকুমারের। কিন্তু সত্যবতী বা এমন কি করে? সত্যবতীও তো কুটনো কোটে, বাটনা বাটে, রান্না করে, বড়ি দেয়, মুড়ি ভাজে, আচার বানায়। শুধু অবসরকালে বই পড়ে সত্যবতী, পড়ে পত্রপত্রিকা। এইটুকুই জানলা, খোলা জানলা। এই জানলাখানি সত্যকে বহির্জগতের বার্তা বয়ে এনে দেয়। এই জানলাখানি খোলা রাখায় সহায় ছোট ছেলে শরৎ। মায়ের সঙ্গে তার যত গল্প, যত কথা, আর বই জোগাড়ের ব্যাপারে উৎসাহ 16 আনা। নবকুমার এ খবর রাখে না। নবকুমার এক একদিন তাসের আড্ডায় শোনা গল্প এনে উত্তেজিত ধিক্কার তোলে। শুনেছ কেলেঙ্কারি? মেয়ে মানুষ বিলেত যাচ্ছে কিনা MBA পাশ করতে, বিদ্যের পাহাড়ে চুঁড়োয় ওঠা চাই, কালে কালে কতই হবে। শুনেছ কাণ্ড? পিরিলি বাড়ির কোন বউ নাকি? সত্য বলে ওঠে, থামো, চুপ করো। নবকুমার বিচলিত স্বরে বলে, বাবা, বুড়ো হয়ে গেলাম, জীবনে কখনো মন খুলে দুটো গল্প করতে পারলাম না। সত্য বলে, কেন করো না গল্প? তোমার নাগালির উপযুক্ত গল্প করো। বাজারের দরদামের গল্প আছে, কায়ের ঠাকুরপোর বউ কি খাওয়ালো তার গল্প আছে, অফিসের বড়বাবুর গল্প আছে। নবকুমার ক্রুদ্ধ গলায় বলে, কেন, দেশের দশের কথা বলা বুঝি আমার বারণ? বারণ নয়, বারণ কেন হবে? নিজে জেনে বুঝে কথা কও, তার মানে আছে তুমি যে পরের মুখে ঝাল খাও। নবকুমার এবার অভিমানে ভারী হয়। আমার জেনেও দরকার নেই, বুঝেও দরকার নেই। তুমি আর তোমার বিদ্বান ছেলেরা কথা কাউকে। আয় সুবর্ণ, আমরা গল্প করি। সুবর্ণ? হ্যাঁ, সুবর্ণ। সোনার পুতুলের মতো মেয়েটাকে সুবর্ণলতা নামই তো মানায়। বছর চারেকের হয়ে উঠেছে মেয়েটা, বাপের ভারী শুয়ো হয়ে উঠেছে। কথা কয় যেন পাখির মতো, হাঁড়ি কুড়ি নিয়ে রাধা ভাড়া খেলতে শিখেছে ইতিমধ্যে। বলে, এসো বাবা, ভাত খাও। বলে, মার মতো রান্না করতে পারি আমি, পারি না বাবা? নবকুমার সত্যকে শুনিয়ে শুনিয়ে বলে, তা পেরো মা, কিন্তু মার মতন রাগী হয়ে না যেন। এইভাবে চলছিল দিন, কিছুটা মন্থর ছন্দে।
সেই মন্থরতার মাঝখানে হঠাৎ একটা আলোড়ন এলো একদিন। সেই আলোড়ন এলো সত্যর ঘর পালানে বন্ধু নেরুর মূর্তি ধরে। তার নেরু তার বন্ধুই। দাদা আর বলেছে কবে তাকে সত্য, 6 মাসের নাকি বড় নেরু সত্যর থেকে। সে কথা মানে না সত্য, এখনো মানে না। রুদ্ধ কণ্ঠে শুধু বলে উঠল, নেরু তুই? নেরু হেসে উঠে বলল, বিশ্বাস হচ্ছে না? নেরুর ভূত মনে হচ্ছে? তার সন্দেহ মোচন করতে চিমটি কেটে দেখ। তা ভূত বললে অন্যায় বলা হয় না। সত্য রুদ্ধ কণ্ঠে এবার উচ্ছ্বাস আসে, রংটা অন্তত ভূতের মতো করে তুলেছিস বাবা। হ্যাঁ রে নেরু, তোর সেই বেলেপনার মতো রংটা কি করলি রে? নেরু হো হো করে হেসে ওঠে, কে মনে হচ্ছে? বেঁচে খেয়েছি? তা মাঝে মাঝে যা অবস্থা হয়, চুল হাত পা বেচে খাই, এমন মতি হয়। রংটা বেচতে পারলে নিশ্চয়ই বেচতাম, বেচবার নয়, এই যা রোদে পুড়ে পুড়ে আর কি। নেরুর ওই কৌতুক কথা কটির মধ্যে থেকেই নেরুর অবস্থাটা স্পষ্ট ধরা পড়ে যায়। আর ধরা পড়ার সঙ্গে সঙ্গে চোখে জল এসে যায় সত্যর। কিন্তু সে জল চোখে আটকে রেখে সত্য সেই অতীতকালের মতোই ঝঙ্কার দিয়ে ওঠে, খুব তো ব্যাখ্যানা করছিস অবস্থার। বলি হঠাৎ এমন নিরুদ্দেশ হবার শখ হলো কেন বল দেখি? এমন হাঁড়ির হাল করে বেরিয়ে লাভটা কি হচ্ছে তোর? নেরুর বহু অবস্থার ছাপ পড়া কাট কাট মুখটায় হঠাৎ একটা বিদ্যুৎ দীপ্তি খেলে যায়। বিদ্যুৎ উদ্ভাসিত মুখে উত্তর দেয় নেরু, লাভ? সে তোদের সংসারের কড়াকান্তির হিসেবে অবশ্য পড়বে না সত্য, সেটাকে বলতে পারি সদৃশ্য বস্তু। তবে হয়েছে বই কি লাভ? ভগবানের রাজ্যে এই পৃথিবীটা যে কেমন, তার কিছুটা আস্বাদ লাভ হয়েছে। সত্যকে নেরুর এই উত্তরে চমকে ওঠে। সত্যর মুখটা কি হঠাৎ ছাইয়ের মতো সাদাটে দেখায়? সহসা কি একটা বিরাট লোকসানের খবর দিয়ে গেল কেউ সত্যকে? সত্যর মুখে তাই এই দিশেহারা উদ্ভ্রান্তির ছায়া। সত্যর তাই কথা বলতে মুহূর্ত কয়েক দেরি হয়। বুঝি বড় একটা নিঃশ্বাস চাপে সত্য, পরে বলে, পায়ে হেঁটে পৃথিবীর কতটা দেখবি শুনি? নেরু দুহাত উল্টে বিশেষ একটা ভঙ্গি করে বলে, না ওঠালা, পৃথিবীর সব মাটি মারিয়ে মারিয়ে কি আর পৃথিবীটা দেখবার বায়না করেছি? আসল কথা, চেনা জানা সংসারের চৌহদ্দিটার বাইরে পা বাড়াতে পারলে আর এক জগৎ আছে বুঝলি, তার মজাই আলাদা। সত্যি বটে, তোরা সংসারী লোকেরা বলবি হাড়ির হাল, কিন্তু আমি বাবা বলবো তোফাই কাটাচ্ছি। ভজনং যত্রতত্র শয়নং হট্ট মন্দিরে, এ কি সোজা মজা? কোনোদিন আহার জুটছে, কোনোদিন জুটছে না। কোনোদিন মাথার উপর আচ্ছাদন আছে, কোনোদিন গাছতলা সার। কখনো কারো কাছে এক ঘটি জল চাইলে সব বেজার মুখ করে। কখনো কেউ মুখের চেহারাটা দেখে ক্ষুধার্ত ব্রাহ্মণ বলে অনুরোধ উপরোধ করে ডেকে নিয়ে গিয়ে তোয়াজ করে খাওয়ায়। কত লীলা খেলা পৃথিবীর, কত ঢঙের মানুষ, কত সঙ্গের বাজার। সত্য যেন হাঁ করে শুনতে থাকে নেরুর এর অভিনব অভিজ্ঞতার গল্প। আশ্চর্য, আশ্চর্য! সে তার চিরকৃপার পাত্র বোকা নেরুটা হঠাৎ যেন সত্যর নাগালের বাইরে চলে গেছে। সন্তর্পণে একটা নিঃশ্বাস ফেলে সত্য, আস্তে আস্তে বলে, খুব ভালো লাগে না রে নেরু? নেরু তার রুক্ষ চুলগুলো মুঠোয় চেপে ধরে চাপতে চাপতে বলে, ভালো লাগা মন্দ লাগা বুঝি না রে সত্য, একটা অন্যরকম জীবন, এই আর কি। কুমোরের চাকে গড়া হাঁড়ি কলসির মতো এক ছাঁচের না হয়ে নিজের হাতে গড়া যা হোক একটা গড়ন পাওয়া, এই হচ্ছে কথা। তোরা বলবি বাউন্ডুলে লক্ষ্মী ছাড়া ভব ঘুরে, বলবি আরে কি কষ্ট। আমি মনে মনে হাসবো, ভাববো ওই বাউন্ডুলে লক্ষ্মী ছাড়া বগবুগড়ে হয়ে দেখো, বুঝবে তার রহস্য রস। সত্য আর একবার ঝঙ্কার দিয়ে ওঠে, বলছিস তো খুব। বলি মেয়ে মানুষ পারবে তোর মতন ভবঘুরে হতে? বেটা ছেলে হয়ে জন্মেছিস, তাই যা খুশি করবার সুযোগ পেয়েছিস। বাবাও তো বাড়ি ছাড়া হয়ে বেরিয়ে গিয়েছিলেন। নেরু আঙুল তুলে বলে, ওই তো, ওই কথাই তো বলছি, গিয়েছিলেন তাই একটা মানুষের মতো মানুষ হতে পেয়েছেন।
গায়ে পড়ে থাকলে আমার বাবাটির মতন হতে। এই নেরু, পিতৃনিন্দে করছিস? নিন্দে ফিন্দে বুঝি না রে সত্য, আমার হচ্ছে হক কথা। যাক, তুই কেমন আছিস বল। সত্য ঈষৎ উদাস গলায় বলে, আমার কথা ছেড়ে দে, মেয়ে মানুষ হয়ে জন্মেছি। নিরু বলে ওঠে, এই সেরেছে, তুইও যা দেখছি আক্ষেপ করতে শিখে গেছিস। আগে তো এমন ছিলি না। মেয়ে মানুষ মানুষ নয়, এ কথা বললেই তো রেগে যেতিস। সত্য তেমনি গলায় বলে, সে এখনো যাব, তবে তোকে দেখে যেন আক্ষেপটার সৃষ্টি হচ্ছে ভাই। কোথায় ছিলি তুই, কি বা ছিলি? মিথ্যে বলবো না, তোকে মাথা মোটা ভেবে একটু কৃপার চোখে দেখতাম, কিন্তু এখন মনে হচ্ছে তোর মাথাটাই সবচেয়ে সরু, তাই তোকে ভক্তি চেদ্দার চোখে দেখছি। যাক, বেশি বলবো না, অহংকার হবে। তবে এটা ঠিক, ভগবান যদি আমায় মেয়ে মানুষ না করে বেটা ছেলে করে করতে, তোর মতন ঘরই ছাড়তাম। যাক, হয়নি যখন, ভগবানের ভুলের খেসারত দিই বসে বসে। সে তো হলো, কিন্তু তুই কিভাবে আমার বাড়ির খোঁজ পেলি বল দেখি। হ্যাঁ, সেটাই কথা। ঘর পালানের ছেলেটা এতদিন পরে হঠাৎ সত্যর বাড়ি এসে হাজির হয় কি করে? তা হয় প্রায় দৈবেরই আনুকূল্যে। উত্তর প্রত্যুত্তরের মধ্যে দিয়ে যা বোঝা গেল তা হচ্ছে, এই ঘুরতে ঘুরতে কলকাতায় এসেছে নেরু কিছুদিন হলো, আর ওই ঘোড়ার সূত্রেই কালীতলায় এসে বসেছিল আজ সকালে। দৈবক্রমে সত্য গিয়েছিল সে ঠাকুরতলায় পুজো দিতে। যায় এমন সত্য, বারব্রত থাকলেই যায়। আজ অষ্টমীর উপোস ছিল, গিয়েছিল। নেরু দেখতে পায়, কিন্তু পথের মাঝখানে বা মন্দিরের চাতালে তো একটা বউ মানুষকে ডেকে কথা কওয়া যায় না। তাই নেরু একটু দূরে দূরে থেকে সত্যর সঙ্গে সঙ্গে এসে বাড়িটা বুঝে নিয়েছিল। সত্যর সঙ্গে পাড়ার একটি গিন্নি ছিলেন। তিনি বিদায় নিতে নেরু এগিয়ে গিয়েছিল এবং মহোৎসাহে কড়া নেড়ে দিয়েছিল। সত্য সেই মাত্র পড়শি গিন্নিকে বিদায় সম্ভাষণ জানিয়ে দরজায় খিল লাগিয়ে পিছন ফিরেছে, তখনও দাওয়ায় ওঠেনি। ভাবলো সেই মহিলাই বোধ করি কিছু বলতে ভুলেছে, বা সত্যর সঙ্গে তার কোনো বস্তু চলে গিয়েছে। নিশ্চিত চিত্তেই তাই খিলটা খুলে দিয়েছিল সত্য, আর খুলে থতমত খেয়ে দুপা পিছিয়ে গিয়েছিল। কিন্তু পিছিয়ে গিয়ে কি তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিয়েছিল সত্য? তাই দেওয়াই তো উচিত ছিল। তা বলতেই হবে, উচিত কাজ সত্য করেনি। সে যেন স্তব্ধ হয়ে গিয়ে সামনের মূর্তিটার দিকে চেয়ে দৃষ্টি নিবদ্ধ করে দাঁড়িয়ে থেকেছিল। রুক্ষ ধূসর, মাথা ভর্তি চুল, তামাটে কালচে রং, শীর্ণ পেশিবহুল মুখ, আর রোগা পাকশিরের চেহারা। দৈর্ঘ্যের তুলনায় প্রস্থটা নিতান্তই কম, আর ওই দৈর্ঘ্যের জন্য পরনের ধুতিটা খাটো মনে হচ্ছে। গায়ের রং জলা গলাবন্ধ কোটটাও যেন মানুষের নিচের দিকে অনেকখানি অংশকে বঞ্চিত করে সহসা থেমে পড়েছে। হাতে একটা ক্যাম্বিসের পোর্টম্যান্টো, সেটাকে দোলাতে দোলাতে মৃদুমন্দ হাসছে লোকটা। হঠাৎ কেউ সত্যকে এই অবস্থায় দেখলে কি বলবে বা বলতে পারে, সে কথা স্মরণ মাত্র না করে হাঁ করে দাঁড়িয়ে থাকে সত্য। অতঃপর লোকটা হেসে উঠে বলে, কি রে সত্য, চিনতে পারলি নে তাহলে? অথচ চিনে ফেলেছে তখন সত্য, ঠিক সেই মুহূর্ততেই চিনে ফেলেছে, আর আকস্মিকতার মুহূর্তে রুদ্ধ কণ্ঠে উচ্চারণ করেছে, নেরু তুই? উঠে এসে দাওয়ায় গুছিয়ে বসে নেরু বলে, যাক, ভাগ্যি যে চিনতে পারলি। চোর চাচর বলে মুখের ওপর দরজা বন্ধ করে দিলি নে, এই ঢের। সত্য তিরস্কারের সুরে বলে, তা দিলেও তুই আমায় দোষ দিতে পারতিস নে নেরু। চেহারাখানা যা বাকিয়েছিস, চোর চাচরের অধম। তোকে দেখে আহ্লাদ করবো না কাঁদবো তা বুঝছি নে। বলে দিচ্ছি এখন থেকেই, সোজা এখান থেকে যাওয়া হবে না, থাকবি আমার কাছে। নেরু হেসে ফেলে বলে, তোর হাতের রান্না খেয়ে মোটা হব? হবেই তো, মিথ্যে নাকি? সত্য সতেজে বলে, কিছুকাল খেয়ে ঘুমিয়ে শরীর স্বাস্থ্য একটু ভালো কর। এই তালে চললে বেশি দিন আর পৃথিবী থেকে বেড়াতে হবে না। তা সত্যর কথাটা একেবারে অবহেলা করতে পারেনি নেরু। ছিল কয়েকটা দিন, ভারী খুশি মনেই ছিল।
দুবেলা খেতে বসে রান্নার প্রশংসায় পঞ্চমুখ হতো আর বলতো, না, যতদূর বুঝছি বোনাই বাড়ি থেকে আমাকে আর নড়তে দিবি না তুই সত্য। তোর এই শুক্তো, মোচার ঘন্ট, এঁচোড়ের ডালনা, মাছের ঝোলের বন্ধনে বেঁধে রেখে দিবি। বলতো, জামাই বাবুর আমার এখনো শরীরটি যে কি কারণে এমন নাড়ু গোপালটির মতন রয়ে গেছে তা বুঝতে পারছি। ছেলেতে ডেকে বলতো, বুঝলে বাপধনেরা, তোমরা যে জননী রত্নটি পেয়েছ, লাখে এমনটি মেলে না। সত্য মুগ্ধ বিগলিত চিত্তে ওর কথা শুনত, চোটপাট উত্তর দিতেও ভুলে যেত মাঝে মাঝে। বাড়ি ছেড়ে পথে পথে নেরুর কথার ধরনটা কি অদ্ভুতভাবে বদলে গেছে। এ ভাষা, এ সুর নিত্যানন্দপুরের নয়। বারুইপুরেই কি এমন সহজ কৌতুকের সুরে হালকা চালের কথা শুনেছে সত্য? অথবা কলকাতায়? না, শোনেনি। সত্যর দেখা মানুষেরা সব যেন চোখের সামনে ভিড় করে আসে। কেউ চঞ্চল, কেউ গম্ভীর, কেউ ব্যস্ত, কেউ মন্থর, কেউ ভয়ঙ্কর, কেউ বা হাস্যকর। এমন হাসিতে উজ্জ্বল, কৌতুকে সহজ, অথচ ভারহীন নির্লিপ্ত কই, কোথায়? নেরুর কথা শুনবে বলে সত্য তাড়াতাড়ি হাতের কাজ সেরে নিত। সত্যর ছেলেরা আগে আগে পড়া সেরে নিত। হ্যাঁ, সত্যর ছেলেরাও সত্যর মতোই মুগ্ধ বিমোহিত। নানান দেশ বিদেশের গল্প ফাঁদত নেরু, নানান অভিজ্ঞতার। রসিয়ে রসিয়ে গল্প করতো তার। ট্যাকে পয়সা নেই, পেটে নেই ভাত, অথচ মুখে হারছি না, বুঝলি? ধর্মশালার সেই লোকটাকে জোর গলায় বলছি, আমি রাঁধছি না, খাচ্ছি না, তাতে তোমার কি হে বাপু? তোমার এই ধর্মশালায় এমন কোন লেখাপড়া আছে যে রাঁধতেই হবে, খেতেই হবে? লোকটা আবার একেবারে গরুরের অবতার, বুঝলি? হাত জোর করে বলতো, আগে লেখাপড়া কিছু নেই, তবে আপনি ব্রাহ্মণ সন্তান, চোখের সামনে না খেয়ে পড়ে থাকবেন, দেখি কি করে? দেখছি তো আপনি রাঁধছেন না, খাচ্ছেন না, বেরিয়ে গিয়ে পুরি কচুরিও কিনে আনছেন না। বললাম, আমার ব্রত আছে। তবু বেটা নাছোড় বান্দা, বলে কি ব্রত? আরো গম্ভীর হয়ে বলি, সে তুমি বুঝবে না। তা এমন কি ব্রত যে দুধ গঙ্গা জলে সব খেতে মানা? আমি রাগ দেখিয়ে বলি, অত কৈফিয়ত তোমায় দিতে যাব কেন হে? ঠিক আছে, চলে যাচ্ছি অন্য ধর্মশালায়। অথচ বুঝলি কি না, মনে মনে ভাবছি, অত কথা না শুনিয়ে এনেই দে না বাবা ছড়াখানেক মর্তমান, গোটা কতেক মিষ্টি পুরুষ্ট হাম, শ্বেতাক মালাই আর গন্ডা আষ্টেক মন্ডা। কথার মাঝখানে হেসে লুটোপুটি খেত সাধন সরল, সরল হয়তো বা যোগ অধীত। গন্ডা 12 চমচম, এক চ্যাঙারি গরম জিলিপি। তা মন্দ বলিসনি, নেরু বলতো। তখন মনে হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ড শেষ করি, অথচ হ্যাংলা বামুন হতে রাজি নয়। তাই বলবো কি, সত্যি সেদিন এনে হাজির করলো লোকটা, বড় লোটার মতো 1 লোটা ক্ষীরের মতো ঘন গরম দুধ, আর ইয়া বড় বড় গোটা 4 কদলি। বলে, এই খেলে তোমার ব্রত নষ্ট হবে না। আমি বুঝলি কি না, তাকে যত যেন কতই কৃপা করেছি, এইভাবেই মেরে দিলুম সেগুলো। মারছি আর ভাবছি, আরো 4টি কিছু আনলি না কেন বাবা? এরা হেসে ওঠে। এই আসরে নবকুমারও একদিন যোগ দিত। এই ভবঘুরে শালাটির প্রতি তারও বেশ একটু প্রীতির সঞ্চার হয়েছিল। চুপি চুপি সত্যকে বলতো, কায়দা করে আটকে ফেলে একটা কোণে টোনে জোগাড় করে বিয়ে দিয়ে ফেলো না, তখন দেখবে বাচাদন কেমন বাউন্ডুলে হয়ে বেড়ায়। সত্যও বলতো, থাককে বেড়াক না, একটা মানুষ না হয় জগৎ ছাড়া হলো, সবাইকে বিয়ে করে ঘর সংসার করতেই হবে এমন তো কিছু লেখাপড়া নেই। আহা, সন্ন্যাসী হতো সে এক কথা, এ যে না গেরুয়া না সংসারী। তা হোক, নবকুমার বলতো। তবে আর কি বলবো? আসরে গিয়ে বলতো, তারপর শালাবাবু কোন কোন তীর্থ করেছো বলো? নেরু বলতো, তীর্থ তীর্থ কিছু করিনি বাবা, তীর্থ ধর্ম নিয়ে মাথাও ঘামাইনি, তবে ভ্রমণ করতে গেলেই তীর্থ। পৃথিবীর যেখানে যত শোভা সৌন্দর্যের জায়গা, সেইখানেই তো মানুষ দিব্যি এক একখানা তীর্থ বানিয়ে রেখেছে। সত্য প্রশ্ন করেছিল,
শেষ তুই কোথা থেকে ঘুরে এলি? কাশি। কাশি আগেও গিয়েছিলাম অবশ্যই, প্রথম তো কাশিতেই যাই। কাশি? সম্প্রতি কাশি গিয়েছিলি তুই? সত্য রুদ্ধ কণ্ঠে বলে। বাবার সঙ্গে দেখা করেছিলি? বাবা মানে মেজো কাকা? নেরু আশ্চর্য হয়ে বলে। কাশি গেছেন বুঝি? গেছেন কি রে নেরু, বরাবরের জন্য গেছেন। বাবা কাশিবাসী হয়েছেন। হ্যাঁ, সে কি? তবে আর বলছি কি? নেরু এই একটি মাত্র প্রসঙ্গে গম্ভীর হয়, আস্তে নিঃশ্বাস ফেলে বলে, জানি না তো, জানলে খুঁজে নিয়ে দেখা করবার চেষ্টা করতাম। নিত্যানন্দপুরের মেজো কাকা নেই এ যেন ভাবাই যায় না। না রে সত্য। সত্য কথার জবাব দেয় না। সত্য চোখ তোলে না, সুবর্ণকে কোলে চেপে বসে থাকে। আবার কোনো এক সময় পুণ্যির প্রসঙ্গ ওঠে। একবেলার জন্য শ্রীরামপুরে পুণ্যির বাড়িও গিয়েছিল নেরু। তা একবেলার বেশি থাকতে পারেনি। পুণ্যি নাকি এমন গৃহিণী হয়ে গিয়েছে যে তাকে দেখে প্রাণ হাঁপিয়ে উঠেছিল নেরু। যতটুকু সময় ছিল নেরু ততটুকুই কেবল তাকে উপদেশ দিয়েছে আর ধিক্কার দিয়েছে পুণ্যি। জগৎটা কতই বদলে যাচ্ছে, সত্য নিঃশ্বাস ফেলে বলে। ছোটবেলার কথা তোর মনে পড়ে না নেরু? পড়বে না কেন? তবে কি জানিস সত্য, একে তো তুই মা বাপের এক সন্তান, তাই আবার মেজো কাকা মেজ খুড়িমার মতো বাপ মা। তোর স্মৃতিতে আর আমার স্মৃতিতে তফাৎ আছে। 14টা ছেলে মেয়ের একটা আমি। তাহলে বা তুই তো গোলের ছেলে। দূর দূর, মানুষ না হাঁস মুরগি। এ ধরনের কথায় সত্য লজ্জিত হয়ে অন্য প্রসঙ্গ এনে ফেলত। হয়তো পুণ্যির কথাই ফের তুলত। সেরকম রোগা আছে পুণ্যি, না মোটা হয়েছে? এখনো তেমনি চুলের রাশি আছে কিনা? চুল? নেরু হেসে উঠেছে। এই তো বড় একখানি টাক, তার ওপর এতখানি করে সিঁদুর লেপা। অবিকল সেজ ঠাকুমা। আমি বললাম, মাসে তোলা গড় করি, আর নয়। এতক্ষণ আপনারা শুনলেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের 49তম পর্ব। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, বইয়ে থাকুন। ধন্যবাদ।